নমস্কার, আপনারা দেখছেন শিলিগুড়ি নিউজ টিভি ইউটিউব চ্যানেল। আজ 24শে জুলাই বৃহস্পতিবার। জানাবো আজকের বাছাই করা 10টি তাজা খবর। শুরুতেই সংবাদ শিরোনাম। খেলা হবে, ফিরল ফের। বিজেপিকে ঘুম উড়িয়ে লড়াইয়ের হুঁশিয়ারি দিলেন মমতা। বাংলাদেশি সন্দেহে মার আর অনুপ্রবেশকারীর সঙ্গে ভাগ। উভয় সংকটে পিষ্ট বাংলার বৈধ বাসিন্দারা। 56 যুবতীকে নিয়ে চাকরির ফাঁদ। শিলিগুড়ি থেকে চক্র ফাঁস, ধৃত 3। জেলায় চাঞ্চল্যকর তথ্যের ইঙ্গিত। আমাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে দল। প্রার্থী নির্বাচনে বিস্ফোরক দিলীপ। নিশানায় গেরুয়া নেতৃত্বই। 400 বাঙালির বিদেশি তকমা। ওড়িশা সরকারের দাবি খারিজে চড়ছে রাজনৈতিক পারদ। কলকাতা হাইকোর্টে তীব্র সুর রাজ্যের। অপারেশন সিঁদুরে ব্যর্থতা, ট্রাম্পই রক্ষাকর্তা। রাহুলদের অভিযোগের জবাব দিতে সংসদে ভাষণ দেবেন মোদি। বাংলা বললেই বাংলাদেশি। হাইকোর্টে এনআরসি মামলা, উত্তাল রাজনীতি। রাজ্যকে জবাবদিহির নির্দেশ। ছাগল দিয়ে ধান মারা হচ্ছে। নতুন দল গড়ার ঘোষণা হুমায়ুনের। সংখ্যালঘু ভোট ব্যাংককে, তৃণমূলকে কাঁপাতে আসছেন বাঘ। আহমেদাবাদ বিমান দুর্ঘটনা, ভুল দেহ ফেরত পেল ব্রিটেন। ভারতকে প্রশ্নবাণে বিঁধল মৃতের পরিবার। ওড়িশায় বাংলার শ্রমিকদের বিদেশি সন্দেহে আটক। হাইকোর্টে তীব্র ধাক্কা খেল ওড়িশা সরকার। চলুন এবার দেখে নিই বিস্তারিত খবর। ফের বাংলার রাজনীতিতে হুঙ্কার, খেলা হবে। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক টুইটে একদিকে যেমন বিজেপিকে নিশানা, তেমনি অন্যদিকে রাজ্যের রাজনীতিতে ফের উত্তাপ। টুইটে মমতা লেখেন, বিজেপির ঘুম কেড়ে নেওয়ার জন্য এই দুটি শব্দই যথেষ্ট। খেলা হবে। জোরে বলুন, দেখুন ওরা কিভাবে অস্বস্তিতে পড়ে। রাজনৈতিক মহলের মতে এই টুইট রাজ্যের লড়াইয়ের বার্তাই নয়, তৃণমূল কর্মীদের মনোবল বাড়ানোর কৌশলও বটে। 2021 সালের নির্বাচনে যে স্লোগান তৃণমূলকে জয় এনে দিয়েছিল, এবার ফের তা নিয়েই মাঠে নামছেন মমতা। তৃণমূল সূত্রে খবর, রাজ্যের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই খেলা হবে স্লোগানকে ঘিরে প্রচার প্রস্তুতি শুরু হয়েছে। দলের নেতাদের বিশ্বাস, এই স্লোগানই বিজেপিকে ব্যাকফুটে ফেলবে। অন্যদিকে পাল্টা দিতে ছাড়েনি বিজেপি। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কটাক্ষ করে বলেন, মানুষ খেলা নয়, উন্নয়ন চায়। খেলার নামে দুর্নীতি করেছে তৃণমূল, মানুষ ভোটে জবাব দেবে। বিশ্লেষকদের মতে মুখ্যমন্ত্রীর এই টুইট নিছক আবেগ নয়, এ এক সুপরিকল্পিত রাজনৈতিক চাল। আসন্ন ভোটে ফের একবার খেলায় জমে উঠছে বাংলা। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দাপটে পশ্চিমবঙ্গের রুজির উপর আঘাত। অন্যদিকে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বাংলা বলায় পড়তে হচ্ছে মারধর ও হেনস্থার মুখে। উভয় সংকটে পিষ্ট পশ্চিমবঙ্গের বৈধ বাসিন্দারা। কেউ বাংলাদেশ থেকে পাসপোর্ট নিয়ে ঢুকে ভারতে ভোটার কার্ড নিচ্ছে, কেউ নাম পাল্টে অঙ্কিতা থেকে চুমকি বা নুরুল থেকে নারায়ণ হয়ে যাচ্ছেন। এটাই এখন বাস্তব চিত্র। বিজেপি নেতা দেবজিৎ সরকারের সাফ কথা, যারা ধর্মীয় কারণে শরণার্থী তারা আলাদা, বাকিরা অনুপ্রবেশকারী। পুশব্যাক করা হবে। এর পাশাপাশি বাংলার শ্রমিকরা হিন্দু হয়েও ভিন রাজ্যে বাংলাদেশি তকমায় গিয়ে মার খাচ্ছেন। এ নিয়ে কুণাল ঘোষের কটাক্ষ, এখানে রাজবংশী মতুয়াদের পাশে থাকার নাটক, আর বাইরে গিয়ে তাদেরই অপমান। বিজেপির বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলেছেন তিনি। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, গরিবদের পেটে লাথি, কাগজ খুঁজে বাঁচার লড়াই। ধর্ম ভাষার ভাগাভাগি দিয়ে তৃণমূল বিজেপি দুই দলই নাটক করছে। বাংলার মানুষ মানবে না এসব। কংগ্রেসের অধীর চৌধুরীও অভিযোগ করেছেন, বাংলাদেশি আর বাংলাভাষীদের গুলিয়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রী, সাধারণ মানুষের বিপদ ডেকে আনছেন। এই ভয়াবহ চিত্রের মধ্যেই বুধবার সংসদে ইন্ডিয়া জোটের সাংসদরা বিক্ষোভ দেখান ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদে। বাংলার বৈধ মানুষেরা এখন প্রশ্ন তুলছেন, কোথায় গেলে বাঁচা যাবে। শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে 56 জন যুবতীকে উদ্ধার করে চাঞ্চল্য ছড়ালো। ঘটনায় রেল পুলিশ গ্রেফতার করেছে সংশ্লিষ্ট সংস্থার প্রজেক্ট কোঅর্ডিনেটর জিতেন্দ্র পাসওয়ানকে। তার তত্ত্বাবধানে যুবতীদের ক্যাপিটাল এক্সপ্রেস ধরে পাটনা নিয়ে যাওয়া হচ্ছিল। সন্দেহ হওয়ায় স্টেশন থেকেই ট্রেন থেকে নামিয়ে দেয় রেল পুলিশ। পরে তার সঙ্গে শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসের অফিসে হানা দিয়ে বাজেয়াপ্ত করা হয় নথি ও কম্পিউটারের সিপিইউ। মঙ্গলবারই ছত্তিশগড় থেকে এসে পৌঁছন সংস্থার আরেক শীর্ষকর্তা বিজেন্দ্র প্রতাপ সিং।
দীর্ঘ জিজ্ঞাসাবাদে অসঙ্গতি ধরা পড়ায় তাকেও আটক করেছে পুলিশ। যদিও তার দাবি এটি কেন্দ্রীয় সরকারের প্রকল্প এবং সমস্ত প্রক্রিয়ায় নথিভুক্ত। তিনি জানান ইতিমধ্যে সংস্থা 100 জনের বেশি যুবতীকে ভিন রাজ্যে চাকরি দিয়েছে। যদিও হোটেল ম্যানেজমেন্টের প্রশিক্ষণের কথা বলা হলেও ফোন কোম্পানিতে কাজ দেওয়ার প্রতিশ্রুতি নিয়েই উঠছে প্রশ্ন। এছাড়া উপযুক্ত তথ্য প্রমাণ না দিতে পারায় সংস্থার আরেক কর্মী চন্দ্রিমা করকেও গ্রেফতার করা হয়েছে। যেহেতু 3 জনই এখন পুলিশ হেফাজতে, তদন্তকারীদের অনুমান মুখোমুখি জেরা করলেই ফাঁস হতে পারে চক্রের গোটা চিত্র। সূত্রের খবর, 3 বছর ধরে এই ছত্তিশগড় ভিত্তিক সংস্থা শিলিগুড়িতে সক্রিয়ভাবে কাজ করছিল। এই ঘটনায় মানব পাচারের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। প্রার্থী নির্বাচনে দলীয় নেতৃত্বের ভূমিকা নিয়ে ফের বিস্ফোরক বিজেপি নেতা দিলীপ ঘোষ। তার অভিযোগ, 2024-এর লোকসভা ভোটে তাকে প্রার্থী করা হলেও দলের শীর্ষ নেতৃত্ব তার সঙ্গে কোনো আলোচনা করেনি। স্পষ্ট ভাষায় দিলীপ বলেন, আমি টিকিট চাইনি, দলই দিয়েছে। তবে তৃতীয়বার আমাকে কিছু না জানিয়ে না জিজ্ঞেস করেই প্রার্থী করেছে। ফল কি হয়েছে সকলেই জানেন। দিলীপ জানান, প্রথমবার রাজ্য সভাপতি হওয়ার 6 মাসের মধ্যেই বিধানসভা ভোটে তাকে লড়তে বলা হয়। তখন নিজের পছন্দ হিসেবে জানান খড়গপুরের নাম। পরবর্তীবার বলেন মেদিনীপুর। কিন্তু এবার তাকে কোনো মতামত দেওয়ার সুযোগই দেওয়া হয়নি। তার কটাক্ষ, মনে হচ্ছে দল আমাকে নিয়ে একটু পরীক্ষা নিরীক্ষা করছিল। 2026 সালের বিধানসভা ভোটে ফের খড়গপুর থেকেই লড়তে আগ্রহী দিলীপ। যদিও স্পষ্ট জানিয়ে দেন এখনো দলকে কিছু জানাননি। কিন্তু সমস্যা অন্য জায়গায়। বর্তমানে খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়, যিনি শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ, ফলে বঙ্গ বিজেপির অভ্যন্তরীণ কোন্দলই এবার দিলীপের ইচ্ছে পূরণে বড় বাধা হতে পারে। এই পরিস্থিতিতে অনেকের প্রশ্ন, দিলীপ ঘোষ কি নিজেই বিকল্প রাজনীতির কথা ভাবছেন, নাকি ফের সংঘাতের পথে হেঁটে বিজেপির ভিতরের দ্বন্দ্ব আরও প্রকাশ্যে আনবেন? ভিন রাজ্যে বাংলা ভাষাভাষীদের হেনস্থার অভিযোগ নিয়ে রাজনৈতিক মহলে উত্তাল পরিস্থিতি। ওড়িশায় প্রায় 400 বাঙালি পরিযায়ী শ্রমিককে বিদেশি সন্দেহে আটক বা গ্রেফতারের অভিযোগ ঘিরে রাজ্য ও ওড়িশার মধ্যে আইনি ও রাজনৈতিক সংঘাত চরমে। তবে বুধবার ওড়িশা সরকার কলকাতা হাইকোর্টের দাবি করে কাউকে গ্রেফতার করা হয়নি, শুধু ফরেনার্স আইনের আওতায় সন্দেহভাজনদের নাগরিকত্ব যাচাই করা হচ্ছে। ওড়িশার অ্যাডভোকেট জেনারেল বলেন, বাঙালিরা আমাদের ভাই, বিভ্রান্তি ছড়াবেন না। এখানে বাঙালি অবাঙালি বলে কিছু নেই। জবাবে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিবাদ জানিয়ে প্রশ্ন তোলেন, তাহলে তামিল, গুজরাটি অন্য রাজ্যের লোকেদের নাগরিকত্ব যাচাই করছেন কি? কেন শুধু বাঙালিদের বেছে যাচাই? বিচারপতি তপব্রত চক্রবর্তী ওড়িশা সরকারকে নির্দেশ দেন, স্পষ্ট করে হলফনামায় জানাতে হবে আসলে কি হয়েছে, আটক না গ্রেফতার, কতজন, কি কারণে। আগামী 29 আগস্ট মামলার পরবর্তী শুনানি। তার আগেই ওড়িশা সরকারকে জমা দিতে হবে পুঙ্খানুপুঙ্খ বিবরণ। রাজনৈতিক মহল বলছে, নাগরিকত্ব যাচাইয়ের নামে বাঙালিদের উদ্দেশ্য প্রণোদিতভাবে নিশানা করা হচ্ছে। হাইকোর্টের এই কড়া অবস্থানের পর চাপ বাড়ছে ওড়িশা সরকারের উপর। এবার আদালতের হলফনামাই বলে দেবে আসল সত্য কি। অপারেশন সিঁদুর নিয়ে বিরোধীদের লাগাতার আক্রমণে চাপে কেন্দ্র। এবার সরাসরি জবাব দিতে সংসদে মুখ খুলতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, বাদল অধিবেশনের শেষ দিকে লোকসভা ও রাজ্যসভায় ভাষণ দিতে পারেন তিনি। আগামী সপ্তাহে অপারেশন সিঁদুর ও ভারত পাক সংঘর্ষ বিরতি নিয়ে 2 কক্ষে মোট 25 ঘন্টার আলোচনার সময় বরাদ্দ করা হয়েছে। সেই পর্বের শেষেই প্রধানমন্ত্রী বক্তব্য রাখতে পারেন। এদিকে বিরোধী শিবিরের অভিযোগ, সরকার অপারেশন সিঁদুরের বাস্তব তথ্য গোপন করছে। সংসদে দাঁড়িয়ে বুধবার কটাক্ষ করেন রাহুল গান্ধী। সরকার একদিকে বলছে যুদ্ধ চলছে, আবার অন্যদিকে বলছে জিতে গেছে। অথচ ট্রাম্প 25 বার বলেছেন তিনিই থামিয়েছেন অপারেশন সিঁদুর। তাহলে ডাল মে কুছ কালা হ্যায়। তার প্রশ্ন, প্রধানমন্ত্রী কি বলবেন সংসদে? ট্রাম্পকে কি কৃতিত্ব দেবেন? সেটা কি সম্ভব? রাহুলের দাবি, অপারেশন চলাকালীন ভারতের কূটনৈতিক ব্যর্থতা প্রকট হয়েছিল, একটিও শক্তিধর দেশ পাশে দাঁড়ায়নি। বিরোধীদের অভিযোগ, এই অপারেশনের মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকার আসলে আন্তর্জাতিক মঞ্চে একঘরে হয়ে পড়েছে। বর্তমানে বিদেশ সফরে থাকা মোদী ফিরেই 2 কক্ষে ভাষণ দেবেন বলে ইঙ্গিত মিলেছে। বিরোধীদের চাপে সংসদে মোদীর ভাষণ কি বার্তা বহন করে সেদিকে নজর গোটা দেশের। বিশেষত ট্রাম্পের ভূমিকা নিয়ে প্রধানমন্ত্রী কি বলেন তা নিয়েই কৌতূহলের কেন্দ্রে সংসদ ভবন। পশ্চিমবঙ্গে এনআরসি চালুর দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের হলো জনস্বার্থ মামলা। বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ মামলাটি গ্রহণ করেছে। শুনানি হতে পারে চলতি সপ্তাহের শুক্রবার। মামলা দায়ের হতেই হাইকোর্ট রাজ্য সরকারকে জিজ্ঞাসা করেছে এই সংক্রান্ত আর কোনো মামলা চলছে কিনা। আবেদনকারীর দাবি, প্রতিবেশী দেশ থেকে অনুপ্রবেশ বন্ধ না হওয়ায় রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে। এই অবস্থায় অবিলম্বে এনআরসি চালুর প্রয়োজনীয়তা তুলে ধরেছেন তিনি। যদিও অসমে
এনআরসি পুরোপুরি সফল হয়নি বলেই মত অনেকের। তবু সম্প্রতি অসম থেকে একাধিক পশ্চিমবঙ্গবাসীকে এনআরসি সংক্রান্ত নোটিশ পাঠানো হয়েছে। এরই মধ্যে ভিন রাজ্য থেকে বহু বাংলাদেশিকে চিহ্নিত করে ফেরত পাঠানো হয়েছে। অভিযোগ, এদের কেউ কেউ 20 থেকে 30 বছর ধরে ভারতে বসবাস করছেন, এমনকি পশ্চিমবঙ্গের ভোটার তালিকাতেও নাম রয়েছে। এই ঘটনার আবহেই রাজনীতিতে ছড়াচ্ছে উত্তাপ। তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম সোচ্চার হয়ে দাবি করেছেন, বাংলা বললেই বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি সন্দেহে আটক করা হচ্ছে। বিজেপির তরফে তরুণ জ্যোতি তিওয়ারির পাল্টা দাবি, সামিরুল যাদের রক্ষা করছেন তারা সত্যিই বাংলাদেশি। একদিকে 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন, অন্যদিকে হাইকোর্টে এনআরসি মামলা। এই দ্বিমুখী পরিস্থিতিতে রাজ্য রাজনীতি ফের একবার তুঙ্গে। এখন নজর শুক্রবারের শুনানির দিকে। 2025 বিধানসভা নির্বাচনের আগে বড় বিস্ফোরণ। ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ঘোষণা করলেন 15ই আগস্ট নতুন দল করছেন তিনি। মালদা, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং নদিয়ায় প্রার্থী দেবে তাঁর দল। প্রকাশ্যে না বললেও তৃণমূলকে একরকম হুঁশিয়ারি দিলেন হুমায়ুন। তার দাবি, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাঁর কোনো ক্ষোভ নেই, ক্ষোভ জেলা সভাপতিদের নিয়ে। তিনি অভিযোগ করেন, আমার থেকে জুনিয়রদের গুরুত্ব দেওয়া হচ্ছে। আলোচনা তো দূরের কথা, কেউ শুনতেই চায় না। সবচেয়ে বিস্ফোরক মন্তব্যে হুমায়ুন বলেন, নেত্রীকে জানাবো, আমার মতো লোকের দরকার নাও হতে পারে, কিন্তু ছাগল দিয়ে যে ধান মারা হচ্ছে তাতে যোগ্য ভোটাররা অসম্মানিত। আমি সেই সম্মানের লড়াইয়ে নামবো। হুমায়ুন কবির অতীতে বহুবার দলের বিরুদ্ধে মুখ খুলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কেও পরামর্শ দিয়েছিলেন অব্যাহতি নেওয়ার। বিতর্কিত মন্তব্যের জন্য দলের কাছে দুঃখ প্রকাশও করতে হয়েছিল তাকে। কিন্তু আজ তার দল গঠনের ঘোষণায় স্পষ্ট, তাকে আর থামানো যাবে না। তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংককে হুমায়ুন যে নতুন ফাটল ধরাতে চলেছেন তারই নিশ্চিত রাজনৈতিক মহল। তার বার্তা স্পষ্ট, আমাকেও অগ্রাহ্য করলে ফল ভুগতে হবে। আহমেদাবাদে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় নতুন করে চাঞ্চল্য। মৃতদের পরিবার দাবি করছে, ডিএনএ পরীক্ষায় প্রমাণিত ব্রিটেনে পাঠানো হয়েছে ভুল দেহ। ব্রিটেনের 2 পরিবার অভিযোগ এনেছে, এয়ার ইন্ডিয়ার ওই দুর্ঘটনায় যাদের মৃত বলে শনাক্ত করে কফিনে ভরে তুলে দেওয়া হয়েছিল তাদের দেহ আদৌ তাদের প্রিয়জনদের নয়। 2টি পরিবারের আইনজীবীরা জানাচ্ছেন, আহমেদাবাদের সরকারি হাসপাতালে ডিএনএ পরীক্ষা করে যে দেহ চিহ্নিত করা হয় তা ফের লন্ডনে পরীক্ষা করাতেই বেরিয়ে আসে ভয়ঙ্কর সত্য। এক কফিনে ছিল সম্পূর্ণ ভুল দেহ, আরেকটিতে একাধিক ব্যক্তির দেহাবশেষ মিশেছিল। অবশেষে শেষকৃত্য স্থগিত রাখতে হয় একটি পরিবারকে। এই ঘটনায় স্বভাবতই চাপানোতর শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, এত বড় ভুল কিভাবে সম্ভব? 53 জন ব্রিটিশ নাগরিকের মৃত্যু হলেও মাত্র 12টি দেহ পাঠানো হয় ব্রিটেনে। তার মধ্যে 2টিতে এই মারাত্মক গাফিলতি প্রশাসনের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তোলে। ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল দাবি করেছেন, যথেষ্ট পেশাদারিত্বে দেহ শনাক্ত করা হয়েছিল, মৃতদের সম্মান দেওয়া হয়েছে। তবু একাধিক অর্ধদগ্ধ দেহ, একাধিক অংশ একসঙ্গে মিশে যাওয়া, শনাক্তকরণের ভুল, সব মিলিয়ে আন্তর্জাতিক স্তরে ভারতীয় ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও হাসপাতাল বা এয়ার ইন্ডিয়া দায় এড়াচ্ছে, কিন্তু ক্ষোভে ফুঁসছেন মৃতদের পরিবার। তাদের প্রশ্ন, আমরা কাকে কবর দিলাম? ওড়িশায় পশ্চিমবঙ্গের বহু পরিযায়ী শ্রমিককে বেআইনিভাবে আটকের অভিযোগে উত্তাল রাজনীতি ও আদালত। কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হওয়ার পর বুধবার উচ্চ আদালত ওড়িশা সরকারকে কড়া নির্দেশ দিয়েছে। আগামী 4 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে হবে। বিচারপতি তপব্রত চক্রবর্তী ও ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। মামলার অন্য পক্ষগুলিও পাল্টা হলফনামা জমা দিতে পারবে। অভিযোগ, 29শে জুন ওড়িশা পুলিশ বাংলার কয়েকজন শ্রমিককে আটক করে, যাদের অধিকাংশই মালদা, মুর্শিদাবাদ ও বীরভূম জেলার বাসিন্দা। রঘুনাথ নামে এক ব্যক্তি জানিয়েছেন, তাদের আদালতে হাজির না করেই পরে গ্রেফতার দেখানো হয়। বিপরীতে ওড়িশার অ্যাডভোকেট জেনারেল দাবি করেন, কাউকেই গ্রেফতার করা হয়নি, ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী চিহ্নিতকরণের জন্য আটকে রাখা হয়েছিল। এই যুক্তিতে প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কি ভিত্তিতে হঠাৎ বিদেশি সন্দেহ? আদালত জানিয়েছে, ওড়িশার হলফনামার ভিত্তিতে রাজ্য সরকারও পাল্টা প্রতিক্রিয়া জানাতে পারবে। এই সংবেদনশীল মামলার পরবর্তী শুনানি আগামী সপ্তাহে নির্ধারিত হয়েছে। বিষয়টি এখন 2 রাজ্যের মধ্যে তীব্র আইনি টানাপোড়েনের রূপ নিচ্ছে। মানবাধিকার লঙ্ঘন এবং কেন্দ্রীয় আইন প্রয়োগের নামে বাঙালি শ্রমিকদের নিশানা করা হচ্ছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন পর্যবেক্ষকরা। আজকের জন্য এই পর্যন্তই। ফিরে আসবো নতুন খবর নিয়ে।